আপনি আনইউজ তো প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক মেয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। তাদের ভাষ্যমতে দিজ আর ডিপ লাভ অ্যান্ড দেয়ার সো কল লাভড ফিনিশ ইন দ্য বেডরুম। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? পাত্রবেশে সামনে বসে থাকা লোকটার অনর্গল বলে যাওয়া কথাগুলো শোনার পর আপাতত লজ্জায় মুখ থমথম করছে অথয়ের। এতটা খোলামেলা কথাবার্তা মোটেও আশা করেনি অথয়। প্লিজ ডোন্ট হেজিটেট, টেল মি অ্যাবাউট ইউ। আব্বু, আব্বু একটু এদিকে আসবে। অথয় ওর বাবাকে ডাকছে। এদিকে বেচারা পাত্রপক্ষ নড়ে চড়ে বসেছে। সে যে মৌমাছির মৌচাকে ঢিল ছুঁড়েছে ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে। মেয়ের ডাক শুনে ছুটে এলো বাবা। এসে মেয়েকে নরম সুরে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে? অবশ্যই, একটু শান্তি চাই আমি। তুমি কি এই মুহূর্তে এই লোকটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলবে? আলফাজ আহমেদ মেয়ের কথা শুনে পাত্রের দিকে তাকালেন। পাত্র মাথা নিচু করে বসে আছে। অথই বাবা ব্যাপারটা ঘাটলেন না। অথইকে ঘরে যেতে বলল। তারপর নিজেই দৌড়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। জানাতে হবে তো যে তাদের মেয়ে ছেলেকে পছন্দ করেনি। অথই চলে যাচ্ছিল কি মনে করে আবারও ফিরে এলো। পাত্রের সামনে দাঁড়িয়ে বলল, তুই নিজে আনইউজড কিনা আগে সেটা প্রুফ কর। নিজেদের মেয়েরা ভালোবাসার দোহাই দিয়ে হোটেলে ডেকে সর্বস্ব লুট করিস, আর বউ খুঁজতে এসে আনইউজড বলে মুখে ফেনা তুলিস। আমার চোখের সামনে আবারও কোনোদিন যদি পড়িস না, আই সোয়ার সেদিন আমি তোকে জুতা পেটা করবো একদম। কারণ আজকের ব্যাপারটা আমার জন্য টোটালি এম্বারেসিং ছিল। বিয়ের জন্য বেশ কদিন ধরে ওর বাবা প্রেসার দিচ্ছিল। একসময় হাল ছেড়ে দিয়ে অথই তার বাবাকে বলল ভালো পাত্র দেখতে। অ্যান্ড ভালো পাত্র পাওয়া গেছে ওর বাবা আলফাজ আহমেদের ভাষ্যমতে। ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকে চাকরি করা সুদর্শন এই লোকের মুখের কথা শুনলে আপাতত তার পারিবারিক স্ট্যাটাসের দিকে যাবে না। অথয়ের জন্য সে মোটেও উপযুক্ত নয়। অথই ওর ঘরে এসে ওড়নাটা বিছানায় রেখে কিছুক্ষণ পায়চারি করলো। অসম্ভব রাগ হচ্ছে। মানুষ কিভাবে পারে একটা ছেলে একটা মেয়েকে কতভাবে হ্যারাস করতে পারে, আজকে সেটারই ডেমো দেখলো বোধহয় সে নিজে। পথে ঘাটে গড়ে বাইরে আত্মীয় অনাত্মীয় প্রতিটা মানুষের কাছে তাদের বুলিং এর শিকার হতে হয়। মেয়েদের কোথাও শান্তি নেই। ঘন্টাখানেক পর অথই মাত্রই পড়া শেষ করে ঘুমাতে যাচ্ছিল, তখনই ওর মা সাবিনা দরজায় নক করলো। ভেতরে এসো। সাবিনা দরজা খুলে ভেতরে এলো। মেয়ে মশারি টানিয়েছে। সাবিনা মুচকি হেসে রিডিং টেবিলের কাছ থেকে চেয়ার টেনে এনে বসলো। তোর বাবার মতো তোরও কি মশারি না টাঙানি ঘুম আসে না? মশারির ভেতর বসে হাই তুলে অথই দুপা ভাঁজ করে বসলো। মায়ের কথা শুনে মিছে রাগ দেখিয়ে বলল, বাবার মতো বলে কেন মা? পৃথিবীর সবাই মশারি টাঙিয়ে ঘুমায়, তাই বলে কি সবারও আমার বাবার মতো অভ্যাস আছে? মশার জ্বালাতনে মশারি টানানো লাগে, নয়তো প্রতিদিন কার ভালো লাগে মশারি টানাতে? সাবিনা প্রসঙ্গ বদলে ফেললেন। অথই ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ওর মা যে এখন এই ঘরে এসে বসেছে তার পিছনে বিশেষ কারণ আছে, নয়তো রাত 11টার পর ওর মা কখনোই ওর ঘরে আসে না। প্রহরকে তোর কেমন লাগে? জাস্ট ডিসগাস্টিং। অথই, তুমি এখন প্রহরের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসো না। একটা চরিত্রহীন ছেলের কথা তোমার মেয়ের সঙ্গে আলাপ করতে তোমার মুখে পাচ্ছে না? প্রহর মোটেও খারাপ নয়। বিদেশে বড় হয়েছে, কিছুটা ওপেন মাইন্ডেড। বাংলাদেশের কালচারের সম্পর্কে কি বা জানে, হয়তো সেদিন ভুল করেই। থাক মা জননী, তুমি আর কষ্ট করে প্রহরের ব্যাপারে আমায় মোটিভেট করো না। আমার এই দিনটা এতটাই খারাপ আসেনি যে প্রহরের মতো মানুষকে নিয়ে গসিপ করতে হবে। অথই গায়ে ক্যাথা টেনে শুয়ে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এত এত প্রহর, নীলদের মতো কাপুরুষদের ভিড়ে অথই স্বপ্নের মানুষটা কই আছে কে জানে। আর কতকাল অপেক্ষা করলে দেখা মিলবে তার স্বপ্ন পুরুষের। সাবিনা মেয়ের ঘরে লাইট অফ করে দরজা বন্ধ করে বের হয়ে এলো। ডাইনিং টেবিলের কাছে অথয়ের বাবার সঙ্গে দেখা হয়ে গেল সাবিনার। সাবিনা আলফাজের সামনে দাঁড়িয়ে বলল, অথই, প্রহরের বউ এটা জানার পরও তুমি কি করে অন্যত্র অথয়ের বিয়ে ঠিক করছো? নাফিজা আপা শুনলে? নাজিপা আপার সঙ্গে কথা হয়েছে আমার। বাল্যকালে হওয়া প্রহর এবং অথইয়ের বিয়ের সমাপ্তি এবার নিজ হাতে করবেন তিনি। আগামী 3 নভেম্বর তিনি দেশে আসবেন প্রহরকে সঙ্গে নিয়ে। এবার আমার মেয়ে মুক্ত হয়ে যাবে সেই বাল্য বিয়ের সম্পর্ক থেকে। কিন্তু অথই। অথইকে সব বলবো, সবটা জানাবো, তবে নাজিপা আপা দেশে আসার পর। তুমি এখনই কিছু বলতে যেও না, নয়তো হিতে বিপরীত হতে পারে। সাবিনা আর আলফাজ সারা রাত ঘুমাতে পারল না মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। তারা যে প্রহরের কাছে অথইকে দেওয়ার কথা ভেবেছিলেন সবটাই যে ভুল ছিল আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। 5 তারকা হোটেলের 5th ফ্লোরে একটা কনফারেন্স চলছিল। বিগ ওশান ইন্ডাস্ট্রির আজ 50 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড পার্টি থ্রো করেছে এহসান মির্জা। সে পার্টিতে এহসান মির্জার পাশেই হাসজ্জ্বল প্রহর মির্জাকে দেখে পার্টিতে থাকা মেয়েরা মরে
যাচ্ছিল। একটুখানি সুযোগ খুঁজছিল তারা কখন প্রহরকে একা পাবে। সেই মাহেন্দ্রক্ষণ খুব দ্রুতই চলে এলো। প্রহর ওয়াশরুমে চলে যায়। বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে মুছে আয়নায় মুখ দেখছিল। ঠিক তখনই আয়নায় তার প্রতিবিম্বের পাশে নারী প্রতিবিম্ব দেখতে পেল। প্রহর চিনতে পারল না মেয়েটাকে, আগে দেখেছে বলে মনে পড়ল না। বেশভূষা এবং চেহারার গড়ন বলে দিচ্ছে মেয়েটা এখানকার স্থানীয়। আমেরিকানদের চেহারা কখনোই মায়াময় মনে হয়নি প্রহরের কাছে, খুব সাধারণ আদলেই করা হয়েছে তাদের। প্রহর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলতেই যাচ্ছিল মেয়েটি, কিন্তু বাদ সাধে প্রহর মেয়েটাকে এক ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদিও প্রহরকে স্পর্শ করতে পারেনি, তবুও যেন প্রহরের ইচ্ছে করছিল মেয়েটার গলা চেপে ধরে মেরে ফেলতে। ফালতু মেয়ে কোথাকার, ছেলেদের দেখলে মরে যায় টাইপ তাদের এক্সপ্রেশন। How dare you? What happened, honey? প্রহর প্যাকেট থেকে টিস্যু বের করে বারবার নিজের অধর মুছে যাচ্ছে। এদিকে মেয়েটা বেহায়ার মতো প্রহরের সামনে গিয়ে বারবার বলছে, I love you, Pohor, and I was totally feel. Stop there and get out from here. কিছু ডলারের নোট সেই মেয়েটার মুখের উপর ছুঁড়ে ফেললো। মেয়েটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, তারপর ডলারের নোটগুলো কুড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রহর মেয়েটাকে ভয়ানক কিছু একটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা হোটেলের নিচে চলে এলো। ড্রাইভারকে কল করলো, ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে। প্রহর ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিজে ড্রাইভ করে চলল ফার্ম হাউসের দিকে। রাত 3টা। প্রহরের চোখে ঘুম নেই। এত ছোট রাত অথচ দীর্ঘ মনে হচ্ছে, কারণটা হয়তো বিশেষ বলেই। কপালে স্লাইড করতে করতে প্রহর ভাবছে কারো কথা। পরনে হলদে শাড়ি, এক চিলতে হাসি, অগ্নিমূর্তি চোখ রাঙিয়ে তাকায় এমন একটা পুতুলের কথা ভাবছে সে। জীবন্ত একটা পুতুল সে দেখে এসেছে বাংলাদেশে। বিগত 15 দিন ধরে তার মনে হচ্ছে বাংলাদেশে সে বিশেষ কিছু রেখে এসেছে, এবং সেই বিশেষ কিছুই হলো সেই জীবন্ত পুতুলটা। কিন্তু পুতুলটা বড্ড হিংস্র, সহজে কথার মায়াজালে বেঁধে ফেলা যায় না তাকে। তাই তো তার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। সামান্য একটা মেয়ে প্রহর মির্জার আত্মসম্মানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। টেবিলের উপরে থাকা মোবাইলটা তুলে দেখলো ওর আম্মি নাজিফা কল করেছে। প্রহর স্বাভাবিকভাবে কল রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কতবার বলবো আপনি আমাকে সালাম জানাবেন না, তারপরও আপনি সে একই কাজ করেন। সালাম বিনিময়ে অনেক নেকি পাওয়া যায়, আমি সেই নেকি কোড়াতে যাই প্রহর। তাছাড়া আমি তোর মা, তোর উচিত আমাকে প্রথমে সালাম জানানো, বাট তুই। আমি সরি, আসলে অন্য মনুষ্য ছিলাম। প্রহরের জবাব শুনে ফোনের ওপাশ থেকে নাজিফার দীর্ঘশ্বাসে সুর শোনা গেল। প্রহর কিছু বলল না। অথয়ের কথা মনে আছে তোর? আপনার অথের কথা কেন তুলছেন? অথয়ের কথা কেন তুলছি এটা আমার যে ভালো তুই জানিস প্রহর। আমি জানি না এবং জানতেও চাই না আম্মি। আপনি এবং বাবা মিলে ব্যাপারটা যদি আপোষে সেটেল করতে পারেন, দেন আমার সঙ্গে ব্যাপারে কথা বলতে আসবেন। প্রহর কল কেটে দিল। সব মন খারাপের মুহূর্তে একসাথে আসতে হলো। পুরনো ঘটনা মনের দৃশ্যপটে হানা দেয়। অথই দাঁতে দাঁত খিচিয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে, আর প্রহরের চোখে প্রশান্তি সুখ। গত 1 মাস ধরে যার জন্য প্রহরের চোখে ঘুম ছিল না, আজ সেই মানুষটা তারই চোখের সামনে বসে আছে। ঠিক সেদিনের মতো আজও তার একই চাহনি। পরনের হলদে শাড়ি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকায়, সবটা আজও তার চোখে মুখে স্পষ্ট। প্রহরের মা নাজিফা এবং প্রহর অথইদের বাড়িতে উপস্থিত হয়েছে আজ। অথইদের ড্রয়িং রুমে অথয়ের বাবা মা প্রহর এবং প্রহরের মা বসে আছে। তাদের সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু অথই। অথই প্রহরকে ওদের বাসায় দেখে যা রিয়াকশন দেখিয়েছে, আপাতত ওদের বাল্যকালে বিয়ে হওয়ার খবর কি করে জানাবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে অথয়ের বাবা মা এবং নাজিফা। অথই, জি আন্টি। এদিকে এসো। নাজিফা অথইকে কাছে ডাকলেন। অথই নাজিফার পাশে গিয়ে বসলো। প্রহর আর চোখে বারবার অথইকে দেখছিল। তার মানে তার হৃদয় হরণী আর কেউ নয়, স্বয়ং অথই। মেয়েটাকে দেখেছিল প্রায় 10 বছর আগে যখন ওদের বিয়ে। ওয়েট, তার মানে অথই ওর স্ত্রী? ও মাই গড, এতটা চেঞ্জ! গুলুমুলু অথই এতটা শুকিয়ে গেছে? তাই তো প্রথম দেখায় চিনতে পারেনি সে। প্রহরের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। আজ যে এই বাড়িতে এলো, কেন এলো? অথই ব্যাপারটা সেটেল করার জন্য। কিন্তু এই অথই তার হৃদয় হরণী হবে কে জানতো? তার কৈশোরকালের বউ যে অথই, সেটাও তো জানতো না। এখন কি করবে প্রহর? ডিভোর্সের কথা যেহেতু উঠেছে, তাহলে ডিভোর্স তো হবেই হবে। প্রহর নিজের চোখে মুখে সর্ষে ফুল দেখছিল। নিজেকে এতটা অসহায় এর আগে কখনো লাগেনি। হুট করে প্রহর ওর আম্মিকে বলল, আমি বাড়িতে চলুন। প্রহর তাগাদা দিচ্ছে বিধায় নাজিফা ছেলের কথায় দ্বিরুক্তি না করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলো। পুরো রাস্তা জুড়ে প্রহর চুপচাপ ছিল। নাজিফা সেদিকে মাথা ঘামালো না, কারণ তার ছেলের স্বভাবগত ইন্ট্রোভার্ট। ফিরতে ফিরতে রাত হলো। বাড়িতে ফেরার পর প্রহর এবং ওর মা ড্রয়িং রুমে এসে বসলো। নাজিফা লিজাকে ডাক দিয়ে 2 কাপ চা দিতে বলল। এমন সময় প্রহর ওর আম্মিকে ডেকে বলল, আমি আমার অথৈকে চাই।
প্রহরের কথায় নাজিফার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। মানে কি? যেই ছেলে আজ কটা বছর ধরে অথই নাম থেকে বাঁচতে চাইছে, আজ সেই ছেলে বলছে আমার অথইকে চাই। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নাজিফা। ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবমূর্তি বোঝার চেষ্টা করলো। আদৌ কি তার ছেলে অথইকে চাইছে নাকি তার নিজের ভ্রম? নাজিফাকে অবাক করে দিয়ে প্রহর বলল, আম্মি, আপনি বলে বিয়েটা ভাঙবে না? কিন্তু বিকেলে যে আমি নিজ মুখে তোদের ডিভোর্সের কথা বলে এসেছি আলফাজ ভাইয়ের সামনে, তুই তো সামনেই ছিলি, তখন বারণ করলি না কেন? আমি কিছুই জানি না, ব্যাস আমার অথৈকে চাই। আসল কথাটা চেপে গেল প্রহর। কিন্তু অথই তোকে পছন্দ করে না প্রহর। তোদের বিয়ের কথা শুনে কেমন রিয়াক্ট করবে কে জানে। ডিভোর্সের ব্যাপারে তো কেবল ওর বাবা মায়ের সাথে কথা হলো। এক্ষুনি আলফাজ আঙ্কেলকে কল করে বারণ করেন, অথৈ যেন বিয়ের ব্যাপারে কিছু জানতে না পারে। কিন্তু অথই যদি... আমি ম্যানেজ করে নেব আম্মি, আগে আপনি আলফাজ আঙ্কেলের সঙ্গে কথা বলুন। নাজিফা চিন্তিত ভঙ্গিতে কল করলো আলফাজকে। আলফাজ কল রিসিভ করার পর নাজিফা শুধু এতটুকু জানালো যে আপাতত বিয়ের ব্যাপারটা যেন অথইকে না জানানো হয়। আলফাজ বাদ সাধতে চাইলে নাজিফা শক্ত গলায় বলল, অথই আমার একমাত্র ছেলের বউ, বিয়েটা তো আর ছেলে খেলা নয়। ছেলে খেলা যদি ভাবতাম তাহলে প্রহরকে অন্য কোথাও বিয়ে করাতাম। সময় হলে অথয়কে সব জানাবো, তবে আমি ওকে জানাবো। সব জানানোর পর অথয় যা সিদ্ধান্ত নেবে আমি এবং প্রহর দুজনেই মেনে নেব। আলফাজ কল কেটে দিল। সাবিনা আলফাজের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? অথৈকে বিয়ের ব্যাপারে জানাতে বারণ করেছে। কিন্তু আগামীকাল যে পাত্রপক্ষ আসবে তারা যদি অথইকে পছন্দ করে, তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারণ করতে হবে। সাবিনার আলফাজ দুজনে আবারও দুশ্চিন্তার মাঝে পড়লেন। অথই আজ প্রহরকে দেখে কিছুই বলেনি, কিন্তু রেগে গিয়েছিল যে সেটার অভিব্যক্তি দেখে আন্দাজ করে ফেলেছিল ওর বাবা মা। ছাদের চিলেকোঠার ঘরে বসে আছে প্রহর, চোখে মুখে বিষাদের ছাপ, মলিন মুখখানা সবটাই আজ বিরহের ছাপ। প্রহর আনমনা হয়ে বলল, যার মুখ কখনো দেখতে চাইনি, যাকে নিয়ে কখনো সংসার করব বলে ভাবিনি, আজ তাকিয়ে পাওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। প্রেয়সীর জন্য আমার হৃদয় ব্যাকুলতার পেছনের কারণ বুঝি আমাদের বিয়ের সম্পর্কের টান ছিল, নয়তো এত এত মেয়ে এমপ্লয়ির সঙ্গে আমার ওঠা বসা কখনোই তো তাদের দিকে তাকানোর ইচ্ছেও হয়নি। সেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অথৈকে দেখার পরে কেন আমূল পরিবর্তন হলো আমার মধ্যে। অথই যে তাকে খুব সহজে মেনে নিবে না তা আজকের ঘটনা থেকেই বুঝতে পেরেছে। চোখের সামনে একে একে সব ঘটনা ভেসে উঠছে। অথয়ের সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হওয়া, তারপর আজকের বিকালের ঘটনা, সবটাই মনের দৃশ্যপটে হানা দিচ্ছে। বলো, তোমার বাথরুম পেট কবে ঠিক ছিল? চাকরিতে জয়েন করার পর থেকে রোজ শুনতে হয়, স্যার আমার বাথরুম মানে পেটের সমস্যা। আর বাথরুমের সমস্যা বলো কেন, পেটের সমস্যা বলতে পারো না? অতীত। প্রহর তাকিয়ে দেখলো রফিকের চোখ মুখ লাল হয়ে আসছে, হয়তো সত্যি ওর অস্বস্তি হচ্ছে। প্রহর হাতের ইশারায় রফিকে চলে যেতে বলল। রফিক কোনো মতে হাসি বিনিময় করে চলে যায়। সবেমাত্র জিমনেশিয়াম থেকে বের হয়েছিল প্রহর। গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে প্রহর। ব্র্যান্ডেড স্লিভলেস ব্ল্যাক গেঞ্জি, 3/4 প্যান্ট, গলায় ইয়ারফোন, ঘরমাক্ত দেহ, বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপাল জুড়ে, ভেজা কপালে লেপ্টে আছে চুল। রাস্তায় অতিক্রম করা প্রত্যেকটা মেয়ে প্রহরকে দেখছে। প্রহর হেসে গাড়িতে বসলো, তারপর রওনা হলো ওর বাড়ির উদ্দেশ্যে। 10 দিন হলো ঢাকায় এসেছে প্রহর। ওর আম্মির সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমেরিকা থেকে আসার পর ওর আম্মির সাথে জাস্ট একবার দেখা হয়েছে, তাও আবার এয়ারপোর্টে। আমাদের নেম প্লেটের বাড়িটার গেটের সামনে এসে হর্ন বাজাতেই দারোয়ান গেট খুলে দিল। লনের কাছে আসতেই গাড়ি বন্ধ করে নেমে এলো প্রহর। বাড়িতে ঢুকতেই দেখা হলো ওর আম্মির সাথে। ওর আম্মি রান্নাঘরে কিছু একটা করছিল, তাকে দেখে সেই কাজ ফেলে চলে এসেছে। দুপুরে কি খাবি? ভুনা খিচুড়ি আর গরুর মাংস। এই না গতকাল রাতে বললি তোর ওয়েট বেড়ে যাচ্ছে। আপনার হাতের জাদুতে ওইসব বইটির ভয় দৌড়ে পালাবে আম্মি। নাজিফা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রহর নিজের রুমের দিকে চলে যায় আর নাজিফা তাড়াতাড়ি করে রান্না বসায়। গোসল শেষ করে একেবারে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো প্রহর। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো ওর আম্মি টেবিলে নাস্তা সাজিয়ে রাখছে। প্রহর কিছুটা রাগ দেখিয়ে লিজাকে ডাকলো। লিজা হলো প্রহরের আম্মির হেল্পিং হ্যান্ড। লিজা এসে চুপচাপ দাঁড়িয়ে রইল প্রহরের আম্মির পেছনে। প্রহর লিজার দিকে তাকিয়ে বলল,